কেমন আছো তোমরা? আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ইংরেজি গ্রামারের একটি ক্লাস নিয়ে। আর আমার আজকের ক্লাস হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। আসলে কমপ্লিট শব্দের অর্থ হচ্ছে সমাধা করা। কমপ্লিটিং সেন্টেন্সের যদি তুমি সংজ্ঞা লিখতে যাও তাহলে নিশ্চয়ই বলতে হবে কি পূরণ করা বা সম্পূর্ণ করা। অসম্পূর্ণ বাক্যটিকে সম্পূর্ণ করা, এটাই হচ্ছে কি কমপ্লিটিং সেন্টেন্স। আমরা একটা এক্সাম্পল দিই। ইফ ইট রেইনস টুডে, মনে করো বাক্যটা এরকম, ইফ ইট রেইনস টুডে, যদি আজ বৃষ্টি হয়, তাহলে কী হবে? কিছু একটা ঘটনা আমি বলবো সেখানে। যদি আজ বৃষ্টি হয়, আমি বিদ্যালয়ে যাব না। আমি বিদ্যালয়ে যাব না। ইফ ইট রেইনস টুডে, I shall not go to school. আমি স্কুলে যাব না। তাহলে এই যে আমি বাক্যটা সম্পাদন করলাম, ইফ ইট রেইনস টুডে, এটা দিয়ে বাক্য সম্পাদন হয় না, পরিপূর্ণ হয় না। এই অংশটুকু দেওয়ার পর পুরো বাক্যটা একটা অর্থবোধক রূপ লাভ করেছে। সুতরাং এটাই হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। আবার তুমি যদি লেখো, মনে করো বাক্যটি এরকম আছে, আই নো, এতটুকু দেওয়া আছে, আমি জানি, তোমাকে বাকিটা শেষ করতে হবে। এখন তুমি যদি লেখো আই নো হিম, এটাও কিন্তু বাক্য শেষ হয়, কিন্তু এটা কমপ্লিটিং সেন্টেন্স হবে না। আই নো হিম, আমি তাকে চিনি, আমি একটা ওয়ার্ড দিয়ে কিন্তু বাক্যটা শেষ করে ফেলেছি, কিন্তু এটা বাক্য হয় নাই। আবার দেখো, যদি আমি লিখি আই নো, এই বাক্যটা আমি আবার শেষ করব, I know his name. I know his name, আমি তার নাম জানি। এখন কিন্তু এটাকে কমপ্লিটিং সেন্টেন্স বলা যাবে। কমপ্লিটিং সেন্টেন্সের প্রধান বিষয় হচ্ছে তুমি একটি শব্দ দিয়ে বাক্যটা শেষ করতে পারবে না। একটি ওয়ার্ড দিয়ে যদি সম্পাদন করো তাহলে সেটা কমপ্লিটিং হবে না। কিন্তু তুমি যদি ওয়ার্ড, একক শব্দ না, একটা সিঙ্গেল ওয়ার্ড ব্যবহার না করে তুমি যদি এখানে কোনো ফ্রেজ ব্যবহার করো তাহলে বাক্যটা হবে। যেমন আমরা এটা একটা ফ্রেজ, হিজ নেম, দুটি শব্দ মিলে একটি শব্দ এখানে, এই ক্ষেত্রে এটাকে কমপ্লিটিং সেন্টেন্স বলা যাবে, কিন্তু উপরেরটাকে বলা যাবে না। তাহলে কমপ্লিটিং সেন্টেন্স মানে হচ্ছে অসম্পূর্ণ বাক্যটাকে কি করা? সম্পূর্ণ করা। অর্থাৎ একটা অসম্পূর্ণ বাক্য রয়েছে, আমি সেই বাক্যটাকে সম্পূর্ণ করব, সমাপ্ত করব। বিফোর স্টার্টিং টু কমপ্লিট এ সেন্টেন্স, মানে একটি সেন্টেন্স কমপ্লিট করতে শুরু করার আগে কি করতে হবে? হোয়াট টু ডু, কী করা উচিত? বা আমি বলবো ডু ইউ নিড এনি স্কিল, তোমার কি কোনো দক্ষতার প্রয়োজন আছে? আর এক নম্বর আমি বলছি যে বিফোর স্টার্টিং টু কমপ্লিট এ সেন্টেন্স, তুমি একটি সেন্টেন্সকে সম্পূর্ণ করতে গেলে কি করতে হবে? হোয়াট টু ডু, কী করা। অথবা যদি বলি ডু ইউ নিড এনি স্কিল, তোমার কি কোনো দক্ষতা রয়েছে? বা
দুঃখিত, ডু উই নিড এনি স্কিল? আমাদের কোনো স্কিল বা দক্ষতা কি দরকার? তাহলে সবগুলোর উত্তর হবে হয় ইয়েস, না হয় নো। হয় তুমি জানো, না হয় তুমি জানো না। হোয়াট টু ডু কী করা উচিত? তুমি কি জানো? জানতে হবে, কারণ এটা পারতে গেলে তোমাকে জানতে হবে। ডু ইউ নিড এনি স্কিল? অফকোর্স তোমার স্কিলের দরকার আছে। ডু ইউ নিড এনি স্কিল? তোমাদের কি কোনো স্কিল দরকার? হ্যাঁ, অবশ্যই অনেক স্কিলের দরকার আছে। তুমি স্কিল ছাড়া এই কাজটা করতে পারবে না। তাহলে আমি যদি বলি বিফোর স্টার্টিং টু কমপ্লিট এ ইনকমপ্লিট সেন্টেন্স, হোয়াট টু ডু, কী করা? তুমি প্রথমে আমি রিকমেন্ড করব তোমার কী কী গিফট থাকতে হবে। গিফট মানে হচ্ছে গুণাবলী। তোমার কী কী গুণ থাকতে হবে? 1 নম্বর, সেন্টেন্স মিনিং, তুমি সব বাক্যের অর্থ জানো। ইউ আর able to think freely. That means you have creativity, তোমার সৃজনশীলতা রয়েছে। সেন্টেন্স মিনিংটা তোমার জানতে হবে বাধ্যতামূলক। ইউ আর অ্যাবল টু থিঙ্ক ফ্রিলি, তুমি মুক্তভাবে চিন্তা করতে পারো। অর্থাৎ তুমি একটা খালিস্তানকে নিয়ে অজস্র চিন্তা, অনেক চিন্তা ভাবনা তোমার মাথায় আসে, তুমি বিভিন্ন রকমের ভাবনা চিন্তা করতে পারো। 3 নম্বর, ইউ হ্যাভ ক্রিয়েটিভিটি, অর্থাৎ তোমার সৃজনশীলতা রয়েছে। তারপর হবে কি, ইউ নো গ্রামাটিক্যাল রুলস, তুমি গ্রামাটিক্যাল রুলসগুলি জানো। অর্থাৎ এই শূন্যস্থানটা পূরণ করার জন্য, এই যে খালি জায়গাটা আছে এটা পূরণ করার জন্য তোমার কিছু গ্রামাটিক্যাল রুল জানতে হবে। যদি তুমি গ্রামাটিক্যাল রুল জানো, যদি তোমার ক্রিয়েটিভিটি থাকে, যদি তুমি মুক্ত চিন্তা করতে পারো, অর্থাৎ তুমি যদি বাক্যের অর্থ বুঝতে পারো, তাহলেই তুমি কী করতে পারবে? কমপ্লিটিং সেন্টেন্সটাকে সুন্দরভাবে সম্পাদন করতে পারবে। এবার আসো, মিনিংটা কেন জরুরি? আমরা যদি বলি এই বাক্যটাকে ধরি, ইফ ইউ কাম হিয়ার, যদি তুমি এখানে আসো। যদি তুমি এখানে আসো, ইফ ইউ কাম হিয়ার, এই অংশটা অর্থ হচ্ছে যদি তুমি এখানে আসো। তাহলে কি হবে? আমি তোমাকে সাহায্য করব। যদি তুমি এখানে আসো, আমি তোমাকে সাহায্য করব। এর মানে হচ্ছে ইফ ইউ কাম হিয়ার, এটার অর্থ তুমি তুলতে পারলে ইনকমপ্লিট অংশটুকু তুমি ধারণা করতে পারবে। যদি তুমি এই অংশটুকুর অর্থ তুলতে না পারো, তাহলে এই অংশটুকু তোমার সম্পাদন করা অসম্ভব হয়ে যাবে। সেই জন্য এই অংশের অর্থ তোলাটা কি অত্যন্ত জরুরি। এই জন্য কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে মিনিংটা অপরিহার্য। তাহলে এখন আমরা বাক্যটাকে কীভাবে লিখলাম? ইফ ইউ কাম হিয়ার, I shall help you, আমি তোমাকে সাহায্য করব।
এখানে কিন্তু একটা গ্রামারিক্যাল রুল এসেছে, কাজ করেছে। ইংরেজি গ্রামারে এটাকে বলা হয় ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালটা কি? তিনটা কন্ডিশনাল রয়েছে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে ইফ ক্লজ, প্রেজেন্ট ইনডিফিনিট হলে প্রিন্সিপাল ক্লজ, ফিউচার ইনডিফিনিট হবে। অর্থাৎ দেখো এই অংশটুকু, ইফ ইউ কাম হিয়ার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আই শ্যাল হেল্প ইউ, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন গ্রামারের রুল কিন্তু তোমাকে সাহায্য করেছে এই বাক্যটাকে সমাধান করতে। এবার নিচের বাক্যটা দেখো, এখানে ইফ দে রিচড দ্য স্টেশন ইন টাইম, যদি তারা ঠিক সময় মতো স্টেশনে পৌঁছতো তাহলে কি হতো? they could catch the train, তারা ট্রেনটি ধরতে পারত। ইফ দে রিচড দ্য স্টেশন ইন টাইম দে কুড ক্যাচ দ্য ট্রেন, তারা ট্রেনটাকে ধরতে পারত। এটা কোন কন্ডিশন হলো? এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। এটাকে সেকেন্ড কন্ডিশনাল বলা হয়। সেকেন্ড কন্ডিশনাল যেমন আমরা দেখাচ্ছি, ইফ ক্লজ যদি পাস্ট ইনডেফিনিট হয় তাহলে প্রিন্সিপাল ক্লজটি তে সাবজেক্ট প্লাস কুড, উড, মাইট প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ ভার্বের বেস ফর্ম বসবে প্লাস এক্সটেনশন, এইভাবে হবে। তাহলে আমরা দেখলাম ইফ ক্লজটা ফার্স্ট ইনডিফিনিট, ইফ ক্লজটি ফার্স্ট ইনডিফিনিট, এই যে রিচড, এই জন্যই এই অংশটাতে সাবজেক্ট দেয় প্লাস কুড প্লাস বেস ফর্ম অফ ভার্ব। দে কুড ক্যাচ দ্য ট্রেন। এরপরটা দেখো, 3 নম্বরটা দেখো, ইফ আই হ্যাড গন দেয়ার দেন আই কুড হ্যাভ টোল্ড হিম দ্য ম্যাটার। এটাকে পারফেক্ট কন্ডিশনাল বা থার্ড কন্ডিশন বলা হয়। খেয়াল করো বাক্যটিতে ইফ ক্লজটি হ্যাড গন, অর্থাৎ পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট হয়েছে। এরপর দেখো সাবজেক্টের পর কুড হ্যাভ, ভার্ব 3, কুড হ্যাভ টোল্ড। ইফ ক্লজ টি পাস্ট পারফেক্ট হলে প্রিন্সিপাল ক্লজ কি হবে? সাবজেক্ট প্লাস কুড, উড, মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্ব 3, অর্থাৎ ভার্ব ফার্স্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন হবে। অর্থাৎ ইফ ক্লজটা যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে প্রিন্সিপাল ক্লজটা কী হবে? সাবজেক্টের পরে কুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্ব ফার্স্ট পার্টিসিপল হবে। এটা হলো থার্ড কন্ডিশনাল বা পারফেক্ট কন্ডিশনাল। ইফ আই হ্যাড গন দেয়ার দেন আই কুড হ্যাভ টোল্ড হিম দ্য ম্যাটার। তাহলে এখন দেখো, প্রথমে তুমি অর্থটা বুঝতে পেরেছ বলে
দ্বিতীয় অংশটুকু কী অর্থ আসতে পারে সেটা কল্পনা করে বের করেছে। তাতে সাহায্য করেছে কি গ্রামার। গ্রামার বলতেছে ইফ ক্লজ যদি ফার্স্ট পারফেক্ট টেন্স হয় তাহলে প্রিন্সিপাল ক্লজটাতে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বা ফার্স্ট পার্টিসিপল দেন এক্সটেনশন ইত্যাদি দিয়ে তোমার বাক্যটাকে সমাপ্ত করতে পারবে। তাহলে এখানে এই তিনটি 1, 2, 3 এই তিনটা একটা প্যাটার্নের মধ্যে পড়বে। এটা হচ্ছে একটা প্যাটার্ন। এবার আসো আমরা পরের শূন্যস্থানে যাই। ওয়ার্ক ফার্স্ট লাস্ট, ওয়ার্ক ফার্স্ট লাস্ট, ওয়ার্ক ফার্স্ট দ্রুত হাঁটো, ইম্পারেটিভ সেন্টেন্স লাস্ট আসছে। এই লাস্ট একটা কি নোট এখানে লাস্ট। এই লাস্টের পরে কী হবে, তোমাকে কী করতে হবে, সাবজেক্ট বসাইতে হবে। যেহেতু এখানে ইম্পারেটিভ সেন্টেন্স দ্যাট মিনস লাস্টের পর এখানে করতে হবে কি সেকেন্ড পারসন ইউ। এবং লাস্ট যদি থাকে গ্রামারিয়ানরা বলতেছে সাবজেক্টের পর তুমি শুড বসাবে, ইউ শুড। দ্রুত হাঁটো, পাছে না যাতে না ঘটে ভয় হয়, পাছে না ভয় হয়, যাতে না হয় যাতে না ঘটে, এরকম অর্থ বোঝায় লাস্ট দ্বারা। ওয়ার্ক ফার্স্ট হাঁটো, লাস্ট পাছে না ইউ শুড মিস দ্য ট্রেন, মিস দ্য ক্লাস, মিস দ্য মিটিং অ্যাটসেট্রা। তুমি যেটা অর্থবোধক মনে করো সেটা বসাবে। ওয়ার্ক ফার্স্ট লাস্ট ইউ শুড, কিন্তু এখানে জরুরি বিষয় হচ্ছে শুড, অর্থাৎ শুডের লাস্টের পর সাবজেক্ট ইউ বসাবে এবং তারপর কি বসবে, তোমার শুড বসতে হবে। শুড হচ্ছে বাধ্যতামূলক। হ্যাঁ, এখানে যে ইউ বসবে সবসময় নয়, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এখানে সাবজেক্ট ইউ বসবে। অন্যান্য ক্ষেত্রে তুমি অ্যাসার্টিভ সেন্টেন্সেও তো লাস্ট ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে সাবজেক্ট যেটা আসে সেটা অর্থ অনুযায়ী বসাবে। কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে কিন্তু তোমার সাবজেক্ট বসবে কে, ইউ, এবং তারপর শুড বসাবে, তার ভার্বের বেস ফর্ম বসবে। রিড অ্যাটেন্টিভলি লাস্ট, মনোযোগের সাথে অধ্যয়ন করো। রিড অ্যাটেন্টিভলি লাস্ট পাছে না ইউ শুড কী হবে, ফেল ইন দ্য এক্সাম, পাছে না তুমি পরীক্ষায় ফেল করো। রিড অ্যাটেন্টিভলি মনোযোগের সাথে পড়ো, লাস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, পাছে না তুমি পরীক্ষায় ফেল করে ফেলো। তাহলে এই জন্যই তুমি মনোযোগের সাথে পড়বে। অর্থটা আমি বুঝেছি, গ্রামারের সূত্রটা জানি, দুটো মিলে আসলে আমার বাক্যটা কমপ্লিট হয়ে গেল। ওয়েট হিয়ার টিল আনটিল, এখানে দেখো তাহলে এই দুটি একটা প্যাটার্নের মধ্যে পড়ছে। লাস্টেরগুলো এক ধরনের, তাহলে এখানে প্রথম এক ধরনের পাইলাম, এখন আসলো দুই ধরনের। এবার আসো আমরা তৃতীয় আরেক ধাপের অনুশীলনীতে যাই, যেখানে টিল এবং আনটিলটা রয়েছে। টিল এবং আনটিলের অর্থ হচ্ছে যতক্ষণ না, যে পর্যন্ত না, যতক্ষণ না বা যে পর্যন্ত না, দুইটাই নাবোধক অর্থ প্রদান করে, টিল এবং আনটিল। তুমি কখনোই টিল এবং আনটিলের পরে নেগেটিভ ফর্ম ব্যবহার করতে পারবে না। বাক্যটা অ্যাফার্মেটিভ ফর্মে লিখতে হবে, কিন্তু অর্থটা আসবে কি নেগেটিভ ধরনের। আসো তাহলে অর্থটা বোঝার চেষ্টা করি। ওয়াইট হেয়ার, এখানে অপেক্ষা করো, টিল আই কাম ব্যাক, টিল আই কাম ব্যাক, অর্থাৎ কি এখানে অপেক্ষা করো আমি না ফিরে আসা পর্যন্ত, টিল আই কাম ব্যাক। ওয়াইট হেয়ার আনটিল, আনটিল অর্থ যতক্ষণ না, একই অর্থ হবে ওয়াইট হেয়ার আনটিল আই কাম ব্যাক উইদাউট ওয়ার্কিং হার্ড। উইদাউট ওয়ার্কিং হার্ড মানে কি, কঠোর শ্রম ছাড়া, কঠোর শ্রম ছাড়া, উইদাউট মানে ছাড়া, ব্যতীত, ওয়ার্কিং হার্ড কঠোর শ্রম, কঠোর শ্রম ছাড়া তুমি কী হবে, এবার বাক্যটা শেষ করো। উইদাউট ওয়ার্কিং হার্ড তুমি লিখবে ইউ ক্যান্ট বি সাকসেসফুল, অথবা ইউ ক্যান নট, অথবা কী হবে
ইউ ক্যান নট সাকসিড, তুমি সফল হবে না। উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট সাকসিড। আচ্ছা, তারপরে আসো 9 নাম্বার। 9 নম্বর হচ্ছে বাই ওয়ার্কিং। বাই ওয়ার্কিং হার্ট অ্যান্ড সোল। বাই ওয়ার্কিং হার্ট অ্যান্ড সোল তো কি, আগে অর্থটা বুঝতে হবে। হার্ট অ্যান্ড সোল মানে হচ্ছে মনে প্রাণে, মনে প্রাণে, মনে প্রাণে কাজ করে। বাই ওয়ার্কিং হার্ট অ্যান্ড সোল, মনে প্রাণে কাজ করে কি হবে? মনে প্রাণে কাজ করে কি হবে? You can get good result. You can get good result. মনে প্রাণে কাজ করে তুমি ভালো রেজাল্ট পেতে পারো। অথবা you can shine in life. You can shine in life. ইউ ক্যান শাইন ইন লাইফ। এগুলোতে জায়গা কম, আমি আন্ডারলাইন করতেছি না। একটা জিনিস হ্যাঁ মনে রাখবে, অবশ্যই মনে রাখবে যে কমপ্লিটিং সেন্টেন্সে কিন্তু বাধ্যতামূলক একটা বিষয়, তুমি ইনকমপ্লিট অংশ যেটা তৈরি করবে তার নিচে এরকম আন্ডারলাইন করে দিতে হবে। আন্ডারলাইন করে না দিলে কিন্তু এটা ভুল হবে। ভুল মানে বাক্য ভুল হবে না, কিন্তু সিস্টেমেটিক্যালি ভুল হবে। সূত্র হচ্ছে তোমার পরীক্ষায় অ্যাটেন্ড করলে তোমাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে ইনকমপ্লিট অংশের নিচে তুমি যেটা পূর্ণ করেছো তার নিচে আন্ডারলাইন করে দিবা। এই যে এরকম আন্ডারলাইন করা দিতে হবে। তাহলে এখানে বাক্যটা আসো, বাই ওয়ার্কিং হার্ট অ্যান্ড সোল ইউ ক্যান গেট গুড রেজাল্ট, ইউ ক্যান শাইন ইন লাইফ। মনে প্রাণে কাজ করে তুমি জীবন উন্নতি করতে পারো, তুমি ভালো রেজাল্ট করতে পারো। এই অর্থটুকু তুমি বুঝতে পেরেছো বলে এই অর্থটুকু তৈরি করতে পেরেছো, এবং তোমাকে গ্রামারও সাহায্য করেছে। যদি না অর্থ হবে আর কি, যদি না। আনলেস, যদি না তুমি তাকে সাহায্য করতে, সহযোগিতা করতে। আনলেস ইউ অ্যাসিস্টেড হিম, যদি না তুমি তাকে সহযোগিতা করতে, তুমি তাকে সহযোগিতা না হলে কী হতো? হি কুড নট পাস ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় পাশ করতে পারতো না। আনলেস ইউ অ্যাসিস্টেড হিম হি কুড নট পাস ইন দ্য এক্সাম, যদি না তুমি তাকে সাহায্য করতে সে পরীক্ষা পাস করতে পারতো না। তাহলে এখানে খেয়াল করো, আমরা 10টা অনুশীলনী করলাম। এই 10টা অনুশীলনীতে কয়েকটা ভাগে আমরা ভাগ করে করেছি কাজটুকু। ধরো উইদাউট এবং বাই, এই যে দুইটা প্রিপোজিশন প্লাস জিরান্ট, এটা দিয়ে বাক্যটা আরম্ভ হয়েছে। উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান্ট বি successful. By working heart and soul you can get good result, you can shine in life. আরেকটা হচ্ছে আনলেস। তাহলে এখানে আমরা এটা এক গুচ্ছ, এটা এক গুচ্ছ, এটা এক গুচ্ছ, এটা এক গুচ্ছ, এটা একটা গুচ্ছ। এভাবে তুমি যখন প্র্যাকটিস করার সময় গুচ্ছ আকারে, অর্থাৎ এগুলোকে তুমি আলাদা আলাদা করে একটা গ্রুপিং করে শিখবে, তখন সেটা মনে থাকবে। তখন তুমি একটা আরেকটা তোমাকে সহযোগিতা করবে মনে করিয়ে দেওয়ার জন্য। আচ্ছা যাই হোক, আমরা এই অংশটুকু আজকের ক্লাসে আমি 10টা শূন্যস্থান পূরণই তোমাদের সাথে আলোচনা করলাম। তবে কমপ্লিটিং সেন্টেন্সের যেহেতু আমি আজকে লিখছি ইন্ট্রোডাকশন স্টেপে তোমাদেরকে আরও কয়েকটা বিষয় জানতে হবে বা বুঝতে হবে, সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব। ওকে, তাহলে আশা করি তোমরা এই প্রথম পর্বটুকু বুঝে ফেলেছো।